থাকে, হ্যাঁ, যদি আমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ভালো পড়া না থাকে তাহলে আমার এই পার্টটা পড়তে অসুবিধা, ফার্স্ট ক্লাস পড়তে অসুবিধা নেই। এখানে কেমিক্যাল পোটেনশিয়াল বুঝবো, থার্মোডাইনামিক্যাল প্যারামিটার তোমরা জানো, টেম্পারেচার, প্রেসার, ভলিউম। তারপরে আমাদের যে আরো কয়েকটা প্যারামিটার আছে যেটা স্টেপ ফাংশনের মধ্যে পড়েছে, ইন্টারনাল এনার্জি, এনথালপি, ওয়ার্ক ফাংশন বা হেলমনস ফ্রি এনার্জি আর গিবস ফ্রি এনার্জি, এনট্রপি। এবারে আমরা সেই সমস্ত কিছুকে তোমরা মিউটটা করো, হ্যাঁ, তোমরা যারা মিউট করে নাও একটু সুবিধা হবে শুনতে। তো এই যে যতগুলো প্যারামিটারের কথা বললাম, কি কি প্যারামিটারের কথা বললাম, ইন্টারনাল এনার্জি, এনথালপি, ওয়ার্ক ফাংশন আর হেলমনস ফ্রি এনার্জি, গিবস ফ্রি এনার্জি, ঠিক আছে, টেম্পারেচার, প্রেসার, ভলিউম অ্যান্ড এনট্রপি, এই এতগুলো প্যারামিটার অ্যান্ড তার রিলেশন, এইগুলো নিয়ে আমাদের ডায়নামিক্স 1 অ্যান্ড এইবারে এদের অ্যাপ্লিকেশন। অ্যান্ড এইখানে এই যে এতগুলো প্যারামিটারের পরে আমাদের আর একটা প্যারামিটার এলো, যে প্যারামিটারটার নাম হলো কেমিক্যাল পোটেনশিয়াল। অর্থাৎ কেমিক্যাল পোটেনশিয়াল একটা থার্মোডাইনামিক্যাল প্যারামিটার, এটা একটা পোটেনশিয়াল, একটা এনার্জি থেকে এসছে, অ্যান্ড তার ডেফিনেশনটা পড়বো আমরা। অ্যান্ড আলটিমেটলি তোমরা এতদিন পর্যন্ত যেটুকু পড়েছো বা ক্লাস 12 পর্যন্ত যে ধারণাটা আছে যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হলে অথবা যদি কোনো কিছু চেঞ্জ হয়, ধরো কোনো একটা মিক্সিং হলো, জাস্ট একটা এ গ্যাস একটা বি গ্যাসের সঙ্গে মিক্সড হচ্ছে, তাতেও কেন মিক্সড হলো, সেই জিনিসটা কেন হবে, একজনের সঙ্গে আরেকজন মিশবে কেন, একটা গ্যাস আরেকটা গ্যাসের সঙ্গে কেন মিশবে, বা আমরা এটা তো বলতে পারি একটা রিয়াকশন কেন হবে। তাহলে তোমরা এতদিন পর্যন্ত তোমাদের যে ধারণাটা ছিল সেটা হলো যে ডেল্টা জি, অর্থাৎ গিবস ফ্রি এনার্জি চেঞ্জ অফ গিবস ফ্রি এনার্জি, তাই তো, গিবস ফ্রি এনার্জি চেঞ্জ। এই গিবস ফ্রি এনার্জি চেঞ্জ এটা দিয়েই তোমরা বলতে যে একটা রিয়াকশন স্পন্টেনিয়াস হবে, নন স্পন্টেনিয়াস হবে, তাই তো। গিবস ফ্রি এনার্জি চেঞ্জ যদি নেগেটিভ হতো তাহলে তোমরা কি বলতে, তাহলে একটা রিয়াকশন স্পন্টেনিয়াসলি হবে। আবার গিবস ফ্রি এনার্জি যদি পজিটিভ হতো তাহলে নন স্পন্টেনিয়াস, ঠিক আছে। হ্যাঁ বলো অর্কদীপ, বলো অর্কদীপ, কিছু বলছো? না না স্যার, হাত পড়ে গেছিল আমার। হ্যাঁ, তো যাও, তাহলে কি হলো ব্যাপারটা, যে একটা গিবস ফ্রি এনার্জি দিয়ে আমরা কি বলতাম, গিবস ফ্রি এনার্জি চেঞ্জ অফ গিবস ফ্রি এনার্জি যদি আমাদের নেগেটিভ হয় তখন বলতাম একটা স্পন্টেনিয়াস রিয়াকশন, যদি এটা পজিটিভ হয় তাহলে এটা নন স্পন্টেনিয়াস রিয়াকশন, এই ব্যাপারটা আমরা বলে থাকি। এবারে এটাই ছিল আমাদের এতদিন পর্যন্ত যে ধারণাটা, প্রবলেম নয়। কিন্তু এখন আমরা এই যে পর্যন্ত পড়ার পরে আমরা যখন অ্যাপ্লিকেশন অফ থার্মোডাইনামিক্সে যাব তখন আমাদের একটা নিউ কনসেপ্ট আসতে হবে যেটার নাম হলো কেমিক্যাল পোটেনশিয়াল। অর্থাৎ এই কেমিক্যাল পোটেনশিয়ালের উপরেই ডিপেন্ড করবে একটা রিয়াকশন হবে কি হবে না, তার সমস্ত তথ্য, অর্থাৎ তার পুরো এই কেমিক্যাল পোটেনশিয়ালের উপরেই ডিপেন্ড করছে যে একটা রিয়াকশন হবে কি হবে না। অর্থাৎ ডেল্টা জি যেটা, সেইটা অ্যাকচুয়ালি আমরা আর একটা রিয়াকশনের যে স্পন্টেনিয়াস হবে কি হবে না তার জন্য আর ডেল্টা জিটাকে দায়ী করছি না, দায়ী করবো এবারে একটা নিউ কনসেপ্ট কেমিক্যাল পোটেনশিয়ালের উপরে, ঠিক আছে। অর্থাৎ আলটিমেটলি আমরা কি বললাম, যে একটা স্পন্টেনিয়াস রিয়াকশন হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে কেমিক্যাল পোটেনশিয়ালের উপরে। গিবস ফ্রি এনার্জি দিয়েই ক্যালকুলেট করবো, কিন্তু আমরা ওই গিবস ফ্রি এনার্জি দিয়ে আর কথাটা বলবো না। গিবস ফ্রি এনার্জি দিয়ে কতক্ষণ কথা বলেছি আমরা ক্লাস 12 বা থার্মোডাইনামিক্স 2 পর্যন্ত, থার্মোডাইনামিক্স 1 তারপর থার্মোডাইনামিক্স 2 পর্যন্ত, কিন্তু তার অ্যাপ্লিকেশন অফ থার্মোডাইনামিক্স অর্থাৎ এর পরের যে ধারণাটা
সেটা আসবে কার উপরে ডিপেন্ড করবে? কেমিক্যাল পোটেনশিয়াল। তাহলে হোয়াট ইজ কেমিক্যাল পোটেনশিয়াল? অর্থাৎ যার উপরে একটা কেমিক্যাল রিঅ্যাকশন ডিপেন্ড করছে। তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল এই জিনিসটা কি? কেমিক্যাল পোটেনশিয়াল ইজ দ্য এসকেপিং টেন্ডেন্সি অফ এনি সাবস্ট্যান্সেস, অর্থাৎ এসকেপ করার টেন্ডেন্সি। সবসময় দেখবে যে তোমরাও সবসময় যে পড়াশোনার হাত থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছো সবসময়, তাই না? তো এই যে চেষ্টা, অর্থাৎ ভিতর থেকে মানে তারপরে আবার তোমাদের মনে আসবে কি না আমাকে তো করতে হবে, না হলে আমি এটা কি করবো সারা জীবনে, বা আমাকে লোকে কি বলবে, বা আমার বন্ধুরা কি বলবে আমি না পড়লে, এই জন্য আবার পড়তে আসো। একদম মন থেকে যে একদম টোটালি তোমরা একদম পিওরলি আসছো সেটা কিন্তু নয়, সেটা সবসময় নয়, সবসময় না, সবসময়ই নয়। হ্যাঁ, যে ছোট্টবেলা থেকেই চাপিয়ে দেওয়া হয়েছে এই জিনিসগুলো। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা অর্থাৎ স্পন্টেনিয়াস ব্যাপারটা, সেটা কিন্তু কার উপর ডিপেন্ড করবে? এই কেমিক্যাল পোটেনশিয়ালের উপরে ডিপেন্ড করবে। তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ দ্য স্কেপিং টেন্ডেন্সি অফ এনি সাবস্ট্যান্সেস। তার মানে তোমার স্বেচ্ছা ইচ্ছাটা কি? তোমার স্বেচ্ছা ইচ্ছাটা এখন কোন একটা এন্টারটেনমেন্টে থাকবো, হাসি খুশি মনে থাকবো, এই গুরুগম্ভীর কথাবার্তা কেন, তাই না? এই যে অর্থাৎ তুমি এখান থেকে এসকেপ করার চেষ্টা করবে, এটা সবাই জানে, সবাই আমরা মানি। হ্যাঁ, তাহলে অর্থাৎ এসকেপিং টেন্ডেন্সি অফ এনি সাবস্ট্যান্স ফ্রম ইটস প্রেজেন্ট পজিশন, অর্থাৎ নিজের পজিশন থেকে সে অন্য পজিশনে যেতে চাইছে। ধরো তোমরা সকালবেলা খাওয়া দাওয়া করেছো, স্নান টান করেছো, তাই না? তো এবার তোমরা স্নান করতে গেছো, স্নান করতে গিয়ে তোমরা ধরো জল, এবার জলকে তুমি কি করছো? জলে হাত দিয়েছো, জলে হাত দিলে এবার ঠান্ডা লাগুক গরম লাগুক, যদি কারো একটু ঠান্ডা লাগে সে কি করতে চাইছো? জল থেকে স্নান না করলেই ভালো, এই ব্যাপারটা আসছে। আবার যখন গরম লাগছে, মানে ব্যাপারটা হচ্ছে তোমার বাইরে গরম, এবার জল দিলে তোমার বডিটা ঠান্ডা হবে, এই যে ব্যাপারটা, তখন কি চাইছো তুমি? তুমি নিজে স্বেচ্ছায় চাইছো আমি স্নান করবো। তাহলে এই ঘটনাটা তুমি দেখো যে তুমি জলে ভিজে গেছো, তাহলে জল তোমাকে ভিজিয়েছে নাকি তুমি জলকে ভিজাতে সাহায্য করেছো? এটা কখনো কোশ্চেন করোনি, তাই না? এটা কোশ্চেন আসেনি মাথায় কোনোদিন, স্বাভাবিক। তুমি জলকে, জলে হাত দিচ্ছ, তার মানে জল তোমাকে ভিজিয়ে দিল, তাই তো? তাহলে জল তোমাকে যদি ভিজিয়ে দেয়, হ্যাঁ স্যার। কে আবার দাগ দিচ্ছ? একটা দাগ দেওয়ার দরকার নেই, একটা দাগ ইউজ করছো, পেন ইউজ করছো, দরকার নেই। দেখো, তো এই যে ওয়াটার দিয়ে তুমি ভিজতে চাইছো, বা জল তোমাকে ভেজাতে চাইছে, এই যে টেন্ডেন্সি, অর্থাৎ কে কোনটা চাইছে? তুমি দেখা গেল তুমি একটা পুকুরে স্নান করতে গেলে, বা দিঘিতে স্নান করতে গেলে, তুমি যত জল যাচ্ছে জল তত পিছিয়ে যাচ্ছে, হতে পারে কি এরকম? হ্যাঁ না স্যার। হ্যাঁ, হতে পারে না? হতেই পারে। হ্যাঁ, তুমি জলে নামছো আর জল তোমাকে দেখে পিছুচ্ছে, অর্থাৎ হতে পারে না, হওয়ার তো কোনো ব্যাপার নেই। তার মানে কিভাবে হচ্ছে? তার মানে ওয়াটার কি চাইছে? তোমার কাছ থেকে এসকেপ করার চেষ্টা করছে, অথবা জল আসছে আর তুমি পেছোচ্ছ, এটা হতে পারে। আবার জলেরও ইচ্ছা আছে, তোমারও ইচ্ছা আছে, জলের ইচ্ছে তোমাকে ভেজাবে আর তোমার ইচ্ছে জলে ভিজবে। এই যে টেন্ডেন্সিটা, অর্থাৎ এই যে ধরনের টেন্ডেন্সি, প্রত্যেকটা সাবস্টেন্সের এক একটা টেন্ডেন্সি আছে। এবার তুমি আমি দিয়ে ব্যাপারটা বুঝলাম, এবার তোমার যে কোনো একটা সাবস্টেন্স তুমি দেখো, যদি আমরা টেফলনের জিনিসপত্র নেই, টেফলন তুমি জলের কাছে নিয়ে যাও, দেখবে জল ওকে ভিজাচ্ছে না, বুঝলে এবার ব্যাপারটা? টেফলনের জিনিসপত্র তুমি জলের কাছে নিয়ে যাও, দেখবে জল কি করছে? টেফলন থেকে দূরে সরার চেষ্টা করছে। আবার তুমি একটা হাইড্রোফিলিক, যে কোনো টিস্যু একটা নিয়ে যাও জলের কাছে, সঙ্গে সঙ্গে জলটাকে অ্যাবজর্ব করে নেবে। তার মানে ব্যাপারটা কি? সাবস্টেন্সের এক একটা টেন্ডেন্সি,
সাবস্টেন্সের কি টেন্ডেন্সি আছে, যে ওয়াটারটাকে ভেজাবে নাকি ওয়াটারটাকে ভিজতে সাহায্য করবে, ভেজাতে সাহায্য করবে। এই যে প্রবলেমটা, অর্থাৎ হাইড্রোফিলিক হাইড্রোফোবিক, আমরা এই কথাটা আমরা ইউজ করতাম আগে, তাই না? করেছি সারফেস কেমিস্ট্রিতে যখন পড়েছো তখন এই ধরনের ব্যাপারটা তোমরা পড়েছো, যে কি একটা টেন্ডেন্সি, যে টেন্ডেন্সিটা কি, আমরা এখানে শুধু ওয়াটার দিয়ে এক্সাম্পলটা দিলাম, যে ওয়াটার দূরে সরার চেষ্টা করছি অথবা ওয়াটার কাছে আসার চেষ্টা করছি। অর্থাৎ প্রত্যেকটা সাবস্টেন্সের, একদম প্রত্যেকটা সাবস্টেন্স তার কি আছে, তার এসকেপিং টেন্ডেন্সি আছে। সে সবসময় চায় যে আমার নিজের পজিশন থেকে অন্য পজিশনে যাব, অর্থাৎ সে হয় ভিজতে চাইছে না হলে ভেজাতে চাইছে। তো সেই রকম আমরা ইলেকট্রোকেমিস্ট্রিতে দেখেছি যে একটা সাবস্টেন্স আর একটা সাবস্টেন্সের কাছাকাছি নিয়ে গেলে কোন একটা সাবস্টেন্স হয় ইলেকট্রন দিতে পারে, আরেকটা সাবস্টেন্স ইলেকট্রন নিতে পারে, এই টেন্ডেন্সি আছে। অর্থাৎ এইবারে তোমার কি, দেওয়ার টেন্ডেন্সি আর নেওয়ার টেন্ডেন্সি যদি থাকে তবে রিয়াকশনটা ফিজিবল হওয়ার চান্স আছে, কিন্তু তার উপরে কার উপর ডিপেন্ড করবে যে ইলেকট্রনটা ছাড়ার জন্য যে এনার্জিটা, অর্থাৎ ইলেকট্রন ডোনেট করার জন্য যে এনার্জি, অর্থাৎ আয়নাইজেশন পোটেনশিয়াল, সেটা যদি পেয়ে যায় তবেই ও ডোনেট করতে পারে। এবার কারো আয়নাইজেশনের পোটেনশিয়ালটা খুব বেশি, কারো পোটেনশিয়াল কম, তার মানে ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি কারো বেশি কারো কম। তাহলে ঠিক এইরকম, এইখানে আমরা সেই ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল, অর্থাৎ কেমিক্যাল পোটেনশিয়াল হলে ঠিক এইরকম একটা জিনিস, যে কি করতে চাইছে, যে ইলেকট্রন দিতে চাইছে বা নিতে চাইছে, বা যে কোনো টেন্ডেন্সি, সে ভিজতে চাইছে কি ভিজতে চাইছে না, ঠিক আছে? অর্থাৎ এইরকম টেন্ডেন্সি, অর্থাৎ আমরা কি বলতে চাইছি, আমরা বলতে চাইছি যে আমরা এটাকে একবারে এইরকম বলতে পারি এসকেপিং টেন্ডেন্সি। তার মানে আমাকে যদি কোনো একটা জিনিস দিতে ইচ্ছে করে কাউকে, ঠিক আছে, আমি দিচ্ছি, আবার কারো একটা জিনিস আমার নিতে ইচ্ছে করলে আমি নিচ্ছি। এবার এই দেওয়া নেওয়াটার মধ্যে একটা কি থাকতে হবে, যে দুজনের ইচ্ছে থাকতে হবে যে আমি একটা কিছু দিলাম বা অন্য কেউ সেটাকে অ্যাকসেপ্ট করলো, অর্থাৎ পোটেনশিয়ালের ব্যাপারটা এলো। এবার আমি কখন দিতে পারবো, আমার পোটেনশিয়াল থাকলে। মানে তুমি আমাকে এই পেনটা চাইছো, এবার আমার যদি পোটেনশিয়াল থাকে, হ্যাঁ আমি দিয়ে দেবো। হ্যাঁ, চাইলে স্যার এই পেনটা আমাকে দেবেন, হ্যাঁ আমি বললাম না এই পেনটা, তো আমার টেন্ডেন্সি নেই, কিন্তু আবার বললাম না ঠিক আছে তোমাকে, তুমি এই ভালো পেরেছো, তোমাকে আমি দিয়ে দিলাম, তাহলে পোটেনশিয়ালটা আমার কি, দেওয়ার টেন্ডেন্সি আছে। অর্থাৎ এই যে এনার্জিটা কোথা থেকে পাবো, অবশ্যই আবার এটা একটা দামের ব্যাপারটা আছে, তাই না? হ্যাঁ, এই পেনটার দাম হলো কত বলো তো, জানো? জানো তাই না? তাহলে এই পেনটা 3000 রুপিস, ঠিক আছে? তো এই পেনটার দাম যদি 3000 রুপিস হয়, তাহলে আমি সহজে কাউকে দেবো না, কিন্তু এটা যদি 3 টাকা হতো আমি সহজে দিয়ে দিতাম। অর্থাৎ সেই রকম যে পোটেনশিয়ালটাও এরকম, যে আমার ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি বা নেওয়ার টেন্ডেন্সি ওই পোটেনশিয়ালটার, অর্থাৎ তার এনার্জির উপর ডিপেন্ড করছে। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে একটা টাকার অঙ্ক দেখালাম, তাই না, যে আমার এই পেনটার দাম 3000 রুপিস, তাহলে আমি কাউকে দেবো কি দেবো না, আমি সহজে কাউকে দেবো না, আমি 3000 রুপিস টাকা দিয়ে কিনেছি, আমি এটা সহজে দেবো না। কিন্তু এটা 3 টাকা দাম হলে তাহলে আরেকটু ইজি হতো আমার কাছে, যে আমি অনেক 100 খানা পেন কিনে দিয়ে দিলাম, 3000 রুপিস দিয়ে আমি কয়েকশো পেন কিনে আমি কাউকে দিয়ে দিলাম, তাই তো? অর্থাৎ সেটা সম্ভব ছিল, হ্যাঁ, কিন্তু এখন আমি এটা দেবো না, তার কারণটা পোটেনশিয়ালটা আমার বেশি লাগে। ঠিক এইরকম, অর্থাৎ আমরা এখন কি বলছি, ডেফিনেশন অফ কেমিক্যাল পোটেনশিয়াল, দ্যাটস মিন মিউ। এই মিউ ফর পিওর সাবস্টেন্স আমরা ডিফাইন করছি, দেখো, ফর পিওর সাবস্টেন্স it is defined as the free energy per mole called molar free energy or chemical potential. That's mean এটা লুইস ভদ্রলোক এটা এক্সপ্রেশন দিয়েছেন। তার মানে মিউ, এই যে আমরা লিখেছি মিউ ইকুয়াল টু ডেল জি ডেল এন at constant টেম্পারেচার and pressure। অর্থাৎ টেম্পারেচার প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কোনো একটা মোলের চেঞ্জের সঙ্গে সঙ্গে জি, অর্থাৎ গিবসন এনার্জি চেঞ্জ কত হবে, সেটাই তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হবে কেমিক্যাল পোটেনশিয়াল।
chemical potential is the আমরা বললাম escaping tendency from its original position to another position, and সেই পজিশনটা কিভাবে ঘটবে, কতটুকু measure করব কি করে। তার মানে তোমরা একটা জিনিস শিখেছো যে গিবস ফ্রি এনার্জি যেটা, সেটা কার কার উপর ডিপেন্ড করতো। তোমরা যদি পড়ে থাকো বা আমাদের লেকচারগুলো শুনে থাকো, তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা শুনেছো, কিন্তু সবাই শোনোনি, কারণ আমি সেটা দেখতে পেয়েছি যে কোনো ভিডিও কে কে ভিউ করেছে, ঠিক আছে। তো যাও, এইটা হলো ফাংশন অফ, এটা কার কার উপর ডিপেন্ড করে, টেম্পারেচার আর প্রেসারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কে আওয়াজ করছো কে? সবাই মিউট করে নিন, মিউট করে নিন। তো এই যে ব্যাপারটা, এরে বাবা মিউট করেনি কে কে? নাতাশা মিউট করেনি, নাতাশা মিউট কর। নাতাশার ওখান থেকে আওয়াজ আসছে। দেখো, অর্থাৎ গিবস ফ্রি এনার্জি যেটা টেম্পারেচার এন্ড প্রেসারের উপরে ডিপেন্ড করে, তাই না? প্রেসারের উপর ডিপেন্ড করছে। এবারে এইটা কতক্ষণ পর্যন্ত ছিল? এটা ছিল আমাদের ফর ক্লোজ সিস্টেম, অর্থাৎ থার্মোডাইনামিক্স 1 and 2, থার্মোডাইনামিক্স 1 and 2 এইটা হলো আমাদের পুরোটাই ক্লোজ সিস্টেমের জন্য। কেন ক্লোজ সিস্টেম? কারণ আমরা পুরোটাই পড়েছি ক্লোজ সিস্টেম, এটা কেউ খেয়াল করেছে? অর্থাৎ আপ টু থার্মোডাইনামিক্স 1 and 2 পুরো জিনিসটাকে আমরা পড়েছি ক্লোজ সিস্টেম। কোনো একটা ইঞ্জিন, কোনো একটা কন্টেনার, এরকম ধরে নিয়েছি, ঠিক আছে। কিন্তু এখন আমরা যেটা অ্যাপ্লিকেশনটা, সেটা তো আমরা ওই পুরো ক্লোজ সিস্টেমে আবদ্ধ রাখতে পারি না। আমরা যে কোনো জায়গায় আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, থার্মোডাইনামিক্স যেখানে যেখানে অ্যাপ্লাই হওয়ার চান্স আছে আমাদের করতে হবে। তাহলে আমরা সিস্টেমটাকে ওপেন করে দিলাম, পুরো ওপেন সিস্টেম করে দিলাম। ওপেন সিস্টেম যখনই করে দিলাম, সঙ্গে সঙ্গে কি হবে, এখানে যত নাম্বার অফ মোল ছিল, সেই মোলটা ধরো কিছুটা মোল বেরিয়ে গেল, বা বাইরে থেকে কিছু মোল ওয়াটার ঢুকে পড়লো। অর্থাৎ এই যে নাম্বার অফ মোল, অর্থাৎ এন, সেটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ নাম্বার অফ মোল যখন চেঞ্জ হয়ে যাবে, তখনই আমাদের কি আসবে, গিবস ফ্রি এনার্জি চেঞ্জ আসবে। অর্থাৎ আমরা সেটাই পড়ছি এখানে, ঠিক আছে, যে চেঞ্জ অফ গিবস ফ্রি এনার্জি, চেঞ্জ অফ গিবস ফ্রি এনার্জি উইথ রেসপেক্ট টু এন, অর্থাৎ নাম্বার অফ মোল, চেঞ্জ অফ গিবস ফ্রি এনার্জি উইথ রেসপেক্ট টু নাম্বার অফ মোল, এটাকেই আমরা বলছি ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ গিবস ফ্রি এনার্জি। হ্যাঁ, সরি, কেমিক্যাল পোটেনশিয়াল। অর্থাৎ কেমিক্যাল পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু আমরা কি, ডেল জি ডেল এন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার। কারণ আমরা জানতাম শুধু এতদিন যে জি ইকুয়াল টু ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার, কিন্তু এখন ফর ওপেন সিস্টেম নাম্বার অফ মোল চেঞ্জ হতে পারে। ফর ওপেন সিস্টেম আমরা কি দেখলাম, নাম্বার অফ মোল চেঞ্জ হতে পারে, তাই আমরা বলবো জি ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার, প্রেসার অ্যান্ড নাম্বার অফ মোল। ওকে, টেম্পারেচার, প্রেসার অ্যান্ড নাম্বার অফ মোল, অর্থাৎ জি ইজ দ্য ফাংশন অফ কি, টেম্পারেচার, প্রেসার অ্যান্ড নাম্বার অফ মোল। ওকে, এবার টেম্পারেচার, প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার অ্যান্ড প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে গিবস ফ্রি এনার্জিটা নাম্বার অফ মোলের সঙ্গে চেঞ্জ হতে থাকবে। ক্লিয়ার? নাম্বার অফ মোলের সঙ্গে চেঞ্জ হতে থাকবে। এই জন্য আমরা বলছি, দেখো, ফর এ সাবস্টেন্স প্রেজেন্ট ইন মাল্টি কম্পোনেন্ট ওপেন সিস্টেম। মাল্টি কম্পোনেন্ট কেন? মাল্টি কম্পোনেন্ট বলতে কি বোঝায়? মাল্টি কম্পোনেন্ট বলতে বোঝায় যে এনটাকে আমরা যদি এরকম বলি যে এই কন্টেনারে কি আছে, N1 মোল, N2 মোল, N3 মোল, মানে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন সব মিশে আছে। অর্থাৎ এই জন্য আমরা এটাকে বলছি মাল্টি কম্পোনেন্ট। একটা কম্পোনেন্ট নয়, শুধু হাইড্রোজেন নিয়েছে এরকম নয়, ধরো হাইড্রোজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া সব একসঙ্গে আছে, অর্থাৎ মাল্টি কম্পোনেন্ট। সো আমরা কি দেখতে পারি, দেখতে পারি ফর দ্য সাবস্টেন্স প্রেজেন্ট ইন মাল্টি কম্পোনেন্ট ওপেন সিস্টেম, আমরা সেটাকে কতগুলো সিস্টেম নিলাম, কতগুলো কম্পোনেন্ট নিলাম, আইখানা কম্পোনেন্ট নিলাম, অর্থাৎ আই কম্পোনেন্ট, ইট ইজ কল্ড পার্শিয়াল মোলার ফ্রি এনার্জি অর অলসো কেমিক্যাল পোটেনশিয়াল।
এবার যদি আমরা দেখি যে মিউ আই, তখন কি হবে এটা ডেল জি ডেল এন আই at constant কি at constant temperature pressure and এই ni বাদ দিয়ে n1 into এইগুলো ডট ডট ডট, ওকে, বাকিগুলো কনস্ট্যান্ট রেখে শুধু আই কম্পোনেন্ট, বা এটা যদি মিউ 1 হয়, যদি এটা মিউ 1 হয় তাহলে কি হবে ডেল জি ডেল n1 টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট, n2 ও কনস্ট্যান্ট, n3 ও কনস্ট্যান্ট ডট ডট ডট, n1 টা কনস্ট্যান্ট না, শুধু n1 এর জন্য বাকিগুলো চেঞ্জ হচ্ছে। অর্থাৎ কেমিক্যাল পোটেনশিয়াল মিউ ইকুয়াল টু ডেল জি ডেল এনআই। এগুলো দেখো পার্শিয়াল লিখেছি, তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে দেখবে আমি থার্মোডাইনামিক্সের যতগুলো লেকচার দিয়েছি তোমরা প্রত্যেকেই দেখোনি, এখনো বলছি প্রত্যেকে কমপ্লিট করে দেখবে। কোথাও আমি একটা লেকচার দিয়েছি ডেল অ্যান্ড ডেল্টা অ্যান্ড ডি এদের পার্থক্য কি, কারণ থার্মোডাইনামিক্সে তোমরা গুলিয়ে ফেললে তোমাদের নাম্বার কাটা যাবে। একটা লিখছি ডেল, একটা লিখেছিলাম ডি, আর একটা লিখেছিলাম ডেল্টা, ওকে, এইটা নিয়ে একটা লেকচার রয়েছে দেখবে, ঠিক আছে। তো আমি জানি না তোমরা কেন দেখোনি, বা সৌরদীপ এসছে তো, সৌরদীপ, নাতাশা, সৃজিতা, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। পার্থক্য জানো তো, ডেল ডি অ্যান্ড ডেল্টা, এগুলো পার্থক্যগুলো কি? আমি এটাকে কি লিখতে পারি মিউ ইকুয়াল টু ডিজি ডি এন, এটাকে লিখতে পারি কি? হ্যাঁ না 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 স্যার। কেন লিখতে পারবো না কেন? স্যার, কারণ জিটা তো হচ্ছে গিয়ে ফাংশন অফ টেম্পারেচার, প্রেসার এন্ড নাম্বার অফ মোলস, তিনটেরই হ্যাঁ। প্রয়োগ। স্যার এটা তো পার্শিয়াল ডেরিভেটিভ তো এখানে করছি তো আমরা, পার্শিয়াল তাহলে তো ডেরিভেটিভ হবে। হ্যাঁ, পার্শিয়াল ডেরিভেটিভ কেন করলাম আমরা? কারণ ওটা টেম্পারেচার প্রেসারের উপর ডিপেন্ড করে, মানে কনস্ট্যান্ট রাখা হচ্ছে, তো পুরোপুরি এক্সাক্ট ডিফারেন্সিয়েট পারছি না তো। না, এই দুটো টার্ম পার্থক্যটা কি? কনস্ট্যান্ট রেখে তখন এই যে ডেল জি কে এন এর সাপেক্ষে ডেল যখন করছি আমরা ডেল, আর এটা ডি কেন করব না, বা ডেল, স্যার ডিটা হচ্ছে কি ইনফাইনাইটসিমালি স্মল অ্যামাউন্ট, আর ডেলটা হচ্ছে কি ইনফাইনাইটসিমালি স্মল চেঞ্জ। ডেলটা হলো স্মলিটেসিমালি স্মল চেঞ্জ, হ্যাঁ, আর ডি ওটা হচ্ছে ইনফাইনাইটসিমালি স্মল অ্যামাউন্ট। তাতে কি হলো? একই তো হয়ে গেল তাহলে, স্মলিটেসিমালি স্মল অ্যামাউন্ট, তো এটা কি ডেলটা কি অ্যামাউন্ট নয়? তাহলে ভালো করে বুঝবে, দেখবো ওখানে লেকচার দিয়ে রেখেছি, এরপর দিন আমি জিজ্ঞেস করবো আবার। ডিটা কন্টিনিউয়াস হবে মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, প্রত্যেকে এটা ভালো করে আগে আমাকে হ্যাঁ স্যার। আনসার দেবে, কারণ আমি প্রত্যেকটা ঠিক আছে স্যার। এর জন্যই এক একটা লেকচার রেখে দিয়েছি ওখানে, ঠিক আছে। স্টেট ফাংশন, হ্যাঁ স্যার। স্টেট ফাংশন নয়, ওয়ার্ক কখন স্টেট ফাংশন হবে দেখবে কোশ্চেন করে রেখেছি ওখানে, ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করা আছে। হ্যাঁ, তোমরা ওইগুলো দেখোনি এখনো দেখছি, ঠিক আছে। তাহলে সব এরপর দিন আমি ধরবো ওইগুলো, কারণ ওইগুলো হ্যাঁ ম্যাডাম শিখিয়েছেন। হ্যাঁ, এবার আমি ওখানে লেকচার দিয়ে রেখেছি, তো আজকে থেকে তো নয়, আমি তো অনেক দিন ধরেই করছি ওটা কন্টিনিউয়াসলি, 14টা লেকচার হয়ে গেছে। হ্যাঁ, তো সেটা করা উচিত ছিল তোমাদের। যাও, সেটা কিন্তু আমি এর পরের দিন এক একজনকে এক একটা ধরবো জিনিসটা, ঠিক আছে, সেটা যেন মাথায় থাকে, কারণ ওইগুলো না করলে আমি এখান থেকে এগোতে পারবো না, বুঝতে পারছো? কারণ আমি এই সেকেন্ড তোমার যে পার্টটা, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ থার্মোডাইনামিক্স, হ্যাঁ, এটার সঙ্গে যুক্ত হবে আমাদের ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, তো এই পার্টটা আমি এগোতে পারবো না যদি ওইগুলো তোমাদের ক্লিয়ার না থাকে, ঠিক আছে। অ্যান্ড রিলেশনগুলো আমাকে যখন তখন আমি ওই রিলেশনগুলো জানতে চাইবো, প্রত্যেকটা রিলেশন আমাকে কিন্তু এখানে লাগবে, কারণ আমি এখানে অ্যাপ্লিকেশন করছি, আমি ওখান থেকে ধরে নেব, কারণ আমার ফার্স্ট ল সেকেন্ড ল তোমাদের জানা হয়ে গেছে, এটা ধরে নিয়ে আমাকে এখানে এগোতে হবে, ঠিক আছে। আর যদি সেখানে কিছু প্রবলেম এখনো থাকে সেগুলোকে ওভারকাম করে নাও। হ্যাঁ, আমি অলরেডি 14টা লেকচার দিয়েছি, দরকার হলে আমি ওখানে আরো 5টা লেকচার 6টা লেকচার দেবো, পুরোটাই কমপ্লিট করবো, যেখানে ইউনিভার্সিটির যত প্রবলেম আছে সেগুলো আমি দিয়ে দেবো করে করে, একদম এভাবে দিয়ে দেবো। এখন যেটা এই যে হচ্ছে একদম এভাবেই লেখা আছে, দেখবে, ঠিক আছে, পরিষ্কার লেখা আছে, মানে
আমি শুধু বলে গেছি সেরকম নয়, পরিষ্কার এইভাবে লেখা আছে, ঠিক আছে? লেখাটা তোমরা ভিডিও থামিয়ে থামিয়ে দেখে নিয়ে পড়ে নিয়ে ওইভাবেই নোটটা করবে। হ্যাঁ, টিউশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, একদমই দরকার নেই, কারণ অনলাইনে তোমার টিউশনে যাওয়ার কোনো প্রয়োজন দরকার হয় না, কারণ তোমাকে এখানে সমস্ত কিছু তোমাকে লিখিত আকারে দেওয়া হচ্ছে, বলে দিচ্ছি, লিখে দিচ্ছি সমস্ত কিছু। ওকে, ইউনিভার্সিটির প্রবলেমগুলো তুমি ওখান থেকে পেয়ে যাবে, তখন মডেল আনসার ওইটুকুই লিখতে হবে, ওর থেকে বেশি কম লিখলে তুমি নাম্বার পাবে না, পরিষ্কার, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে স্যার। তাহলে দেখো, তাহলে এই কেমিক্যাল পোটেনশিয়ালকে আমরা এতক্ষণ পরে বুঝলাম যে ইট ইজ দ্য is called partial molar free energy and also chemical potential, and is defined as the free energy change. Free energy কেন? ওই জি, ওই জন্য free energy change বোঝা গেছে। And the system when 1 mole of substance is added to it, provided the system is large enough so that the composition of the system remains unchanged by such addition. অর্থাৎ ডেল্টা যে আমরা ছিল, আমরা এখানে নিয়ে আসলাম পার্শিয়াল চেঞ্জে, কারণ এখানে জে অ্যান্ড আই এর সঙ্গে, অর্থাৎ জে কম্পোনেন্ট, আই কম্পোনেন্ট, ফার্স্ট কম্পোনেন্ট, সেকেন্ড কম্পোনেন্ট, ঠিক আছে? এরকম করে আমরা বললাম যে মিউ আই ইকুয়াল টু ডেল জি ডেল এন আই। এটা হলো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যখন টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট আছে, আর জে ইকুয়াল এন জে কনস্ট্যান্ট, যেখানে এন জে নট ইকুয়াল টু এন আই, কারণ এখানে এন আইটা নিয়ে নিয়েছি, এন আইটা চেঞ্জেবল। ওকে, এবারে এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স পরীক্ষা হলে একদম লিখতে দেয়, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ মিউ আই, chemical potential. But the chemical potential is the measure of escaping tendency of substance from the phase in which it exists. অর্থাৎ এখান থেকে দেখো, ওই যে আমরা বললাম যে ফেজে ও আছে সেই ফেজ থেকে ও সবসময় অন্য ফেজে যেতে চাইছি, বা নিজের পজিশন থেকে অন্য পজিশনে যেতে চাইছি। বাংলা কবিতা পড়তে যে এপার নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস বলে কি, ওই পারে তো সর্বসুখ আমার বিশ্বাস, এই তো এইরকম ধরনের কবিতা পড়েছি অনেক সময় বাংলায়। তো ঠিক এরকম সাবস্টান্স, প্রত্যেকটা সাবস্টান্স নিজের পজিশনে সে স্টেবল কন্ডিশনে খুব নেই, সে সবসময় চাইছে অন্য একটা পজিশনে যেতে। অর্থাৎ এই জন্যই বলছি কেমিক্যাল পোটেনশিয়াল ইজ দ্য মেজার অফ স্কেপিং টেন্ডেন্সি। অর্থাৎ এই যে টেন্ডেন্সিটা, সে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যেতে চাইছে, বা একটা ফেজ থেকে আরেকটা ফেজে যেতে চাইছে, তার জন্য যে এনার্জি চেঞ্জ পার মোলে, সেটাকে আমরা বলছি কেমিক্যাল পোটেনশিয়াল। হলো, এবারে একটা ফেজ থেকে আরেকটা ফেজে যেতে পারে, যেমন লিকুইড থেকে আমাদের সলিডে যেতে চাইছি, আবার সলিড থেকে লিকুইড থেকে ভেপারে যেতে চাইছি, আবার ভেপার থেকে লিকুইডে আসতে চাইছি, বুঝতে পারলে? এবার দেখা গেল ওয়াটার একটা সলিড কন্ডিশনে আছে, আইস কন্ডিশনে আছে, সে তাকে তুমি একটু হিট দিলে চলে গেল, বা হিট কনস্ট্যান্ট রেখে তার নাম্বার অফ মোল চেঞ্জ করে ফেলবে, ডিসপ্লে এনার্জি। অর্থাৎ দেখবে যে আমাদের মেল্ট করে যখন, তখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, প্রেশার কনস্ট্যান্ট থাকে, তাই না? তখন তাকে একটা লেটেন্ট হিট দিলে সে নিজের ফেসটা চেঞ্জ করে নেয়। ঠিক এইভাবে, অর্থাৎ এই জন্যই আমরা এটাকে বলছি কেমিক্যাল পোটেনশিয়াল ইজ দ্য মেজার অফ স্কেপিং টেন্ডেন্সি অফ দ্য সাবস্টান্স ফ্রম দ্য ফেজ ইন হুইচ ইট এক্সিস্ট। অর্থাৎ যে ফেজে আছে সেখান থেকে সে অন্য জায়গায় যেতে চাইছে, স্কেপিং টেন্ডেন্সি। তার জন্য যার ভিতরে একটা টেন্ডেন্সি আছে, একটা পোটেনশিয়াল রয়েছে, এটাকে আমরা বলছি escaping tendency বা chemical potential. Whenever a substance remains in two phases at equilibrium, তার মানে যখন যদি আমরা দেখি যে দুটো ফেজ একই সঙ্গে, ধরো লিকুইড অ্যান্ড সলিড বা লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস দুজনে ইকুইলিব্রিয়ামে রয়েছে, মানে লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে লিকুইড, এইভাবে তাদের একটা ইকুইলিব্রিয়ামে আসে, দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সাবস্টান্স ইন টু ফেজেস ইজ সেম। তার মানে এটা কি, যে লিকুইড থেকে সলিড, সলিড থেকে লিকুইড, এই যে দুজনের মধ্যে যদি ইকুইলিব্রিয়াম আসে, তাহলে গ্যাস অ্যান্ড লিকুইডের মধ্যে যে কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জ, সেটা কত হবে? জিরো। বোঝা গেছে? মানে এইটারও, গ্যাসেরও যা কেমিক্যাল পোটেনশিয়াল, লিকুইডের সেই কেমিক্যাল পোটেনশিয়াল থাকবে, অর্থাৎ দুটো কেমিক্যাল পোটেনশিয়াল সেম হবে, তবেই তারা ইকুইলিব্রিয়ামে থাকবে, আদারওয়াইজ একটা থেকে আরেকটা চেঞ্জ হতে থাকবে। ওকে,
গ্যাস থেকে হয় লিকুইডে যাবে, নয়তো লিকুইড থেকে গ্যাসে যাবে যদি তাদের কেমিক্যাল পোটেনশিয়ালের ডিফারেন্সটা থাকে। আর যদি না থাকে তাহলে তারা ইকুইলিব্রিয়ামে থাকবে।